দুঃখ বুঝবে কি করে বলো? কপাল পোড়া মেয়ে, ছোটবেলায় বাপ মা জলে ফেলে দিয়েছিল। এই মেয়ের কপালে কি আর সুখ হবে? আমি বলে দিলুম, এরকম কন্যার সাথে যে ঘর করবে তারও কপাল পুড়বে। আমার নীলকমলের কপালে কি আছে তা কে জানে। বাছা আমার রাজপুত্র হয়েও রাজসুখ ভোগ করতে পারেনি, সারা জীবন মহারাজের চক্ষুশূল হয়ে রয়েছে। তার কপালে কি একটু শান্তি হবে না? হবে গিন্নি, হবে। এদিকে পিঁপড়ে সৈন্যের কথা মতো নীলকমল তিব্বতে এসে হাজির হলো। তখন গভীর রাত, মাঝরাতে সে রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছালো। এটাই তাহলে তিব্বতের রাজপ্রাসাদ। আমার এখন এর ভেতরেই প্রবেশ করতে হবে। কিন্তু আশেপাশে কোনো প্রহরী নেই কেন? প্রাসাদের সামনে তো অতন্দ্র প্রহরী থাকবার কথা, নাকি গোপনে কোথাও ওঁত পেতে আছে? এই বলে সে আশেপাশে পর্যবেক্ষণ করল, কিন্তু কোথাও কোনো প্রহরী দেখতে পেল না। না, আজ বোধহয় এদিকে কেউ পাহারায় আসেনি। এই সুযোগ, এক্ষুনি আমায় প্রাসাদের ভেতরে ঢুকতে হবে। এই বলে নীলকমল পা টিপে টিপে প্রাসাদের ভেতরে প্রবেশ করল, কিন্তু প্রাসাদের ভেতরে ঢুকতেই সে চমকে উঠল। এসো এসো কুমার, আমরা যে তোমারই অপেক্ষা করছিলাম। তা তোমার আসতে এত দেরি হলো কেন? এরে, এক্ষুনি যে ধরা খেয়ে গেলাম, না জানি আজকে ভাগ্যে কি আছে। এভাবে চুপ হয়ে আছো কেন কুমার? পথে কোনো অসুবিধা হয়েছে? আপনাদের কোনো কথা আমি বুঝতে পারছি না। আপনারা কি আমাকে এই কথা জিজ্ঞাসা করেছেন? এই দেখো দেখো, কুমার আবার রসিকতা করছে। আরে আমি তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি তো আমাদের অতিথি। আমি অতিথি? আপনারা কি জানতেন আমি আসবো? আরে শোনো শোনো ছেলের কথা। তোমার বাবা মানে মরুদ্বীপের মহারাজই তো তোমার আসবার সংবাদ দিয়ে আমাদের চিঠি পাঠালেন। বাবা চিঠি দিয়েছে? এসব কি হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। তোমার কিচ্ছু বুঝতে হবে না। এখন অতিথিশালায় চলো, অনেক রাত হয়ে গেছে। আগে কিছু খেয়ে বিশ্রাম নাও। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যাও। ছেলেটা পথ পরিশ্রমে ক্লান্ত, দেখছো না সবকিছু কেমন ভুলে যাচ্ছে। সাথে সাথে নীলকমলকে অতিথিশালায় নিয়ে যাওয়া হলো। তিব্বতে শাহজাদা এবং তার পরিবারের মানুষদের আতিথেয়তায় নীলকমল মুগ্ধ হয়ে গেল। এরপর তাদের কোনো ক্ষতি করতে তার মন সায় দিল না। ওরা এত ভালো মানুষ, আমায় এত আদর যত্ন করছে, আর আমি কিনা ওদের বাড়ির বউকে বন্দি করে নিয়ে যাব। এ কি করছি আমি? কিন্তু আমাকে যে তা করতেই হবে, না হলে আমার স্ত্রী আর কোনোদিন কথা বলতে পারবে না। কিন্তু কোথায় সেই মিনুবতী? এতদিন হয়ে গেল, আজও তার দেখা পেলাম না। একে একে সে পুরো প্রাসাদ খুঁজল, কিন্তু মিনুবতীর কোনো খোঁজ পাওয়া গেল না। একদিন কথায় কথায় চন্দ্রাবতীকে সে কথাই বলে ফেলল। আচ্ছা, তোমাদের আর একটা বউ ছিল না? তাকে দেখছি না যে। মিনুবতীর কথা বলছো? সে তো মণিপুর রাজপ্রাসাদে গেছে। মণিপুরের রাজপ্রাসাদে? সেখানে কেন? ওমা, তুমি জানো না বুঝি? আমাদের মহারানী যে এক কঠিন অসুখ করেছে, তার শুশ্রূষা করতেই সে মণিপুর গিয়েছে। তাহলে আমিও সেখানে যেতে চাই। ওমা, তুমি সেখানে যাবে কেন? গিয়ে দেখে আসবো মহারানীর কি অসুখ করেছে, পারলে ওনাকে সুস্থ করে দেব। না না, তুমি ওসব পারবে না। তাছাড়া মহারানী কারোর সাথে দেখাও করেন না। তবুও যাব আমি। তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো দিদি ভাই। আমায় দিদি ভাই ডাকলে তুমি? ঠিক আছে কুমার, তুমি যেতে যাচ্ছ, আমি মহারাজকে বলে তোমায় পাঠানোর ব্যবস্থা করছি। সেদিনই নীলকমল মণিপুরে যাত্রা করল। এদিকে ততদিনে মহারানীর অসুখের কথা জানাজানি হয়ে গেলে মিথিলার গোমর ফাঁস হয়ে গেল। অবশেষে সে তার দোষ স্বীকার করল। হাই বিধাতা, এইসব কি শুনছি আমি? আমার দুর্দশার জন্য তুমিই দায়ী। না না বোন, আমাকে তুই ভুল বুঝিস না। আমি তোকে কিচ্ছু করিনি। কিচ্ছু করনি? তাহলে মহারানীর পালকগুলো ছিঁড়তে বলেছিলে কেন? আর মহারানী অসুস্থ হয়ে যাবার পর তাকে অন্দরমহলে কে বন্দি করেছিল? মিনবতী একদম ঠিক বলেছে। তুমিই তো সেই কাজ করেছো দিদি। কেন এমন করলে? কেন তুমি আমার সব রূপ কেড়ে নিলে? এখনো বোঝনি তুমি? তোমায় আমি এতবার করে বলেছিলাম আমায় সিংহাসন দিয়ে দিতে, কিন্তু তুমি তো আমায় সেটা দাওনি। তাই নিরুপায় হয়ে
আমায় এই পথ বেছে নিতে হয়েছে। তাই বলে আমার এত বড় সর্বনাশ করবে? এই কাজ করতে তোমার একটু বাধলো না দিদি? বাধবে কেন শুনি? তুমি নিজে রানী হয়ে থাকতে চেয়েছিলে, আমার কথা কি ভেবেছিলে তখন? ক্ষমতার জন্য যে আমি যে কাউকে শেষ করে দিতে পারি, এতে দ্বিতীয়বার ভাবার কোনো অবকাশ নেই। হায় বিধাতা, এ কি শুনছি আমি? এত বড় শত্রুকে আমি ঘরে ঠাঁই দিয়েছি। সবকিছু কেন এমন করে হয়ে গেল প্রভু? কেন? এখনো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছেন? ওকে এক্ষুনি কারাগারে পাঠান মহারানী। সে কাজ তুমি কখনো করতে পারবে না অরুন্ধতী। এই রাজ্যের আইন তুমি ভুলে গেছো। এই রাজপরিবারের কোনো সদস্যকে কখনো শাস্তি দেওয়া যায় না, সে যত বড়ই অপরাধ করুক না কেন। কিন্তু তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না শয়তানি। আমি তোমায় এমন শাস্তি দেব যে সারা জীবন তা মনে রাখবে। তা তো সময় হলেই দেখা যাবে মিনবতী। শেষে তোমার হয়তো দিদির মতোই অবস্থা হবে। মিনবতী শাসানিতে মিথিলা মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে ভারী ভয় পেল। পিঁপড়ে রাজ্যের মেয়েও নিশ্চয়ই অনেক জাদুবিদ্যা জানে, আর আমি তো সাধারণ এক মানুষ। কুটবুদ্ধি দিয়ে কি ওর জাদু শক্তির কাছে পেরে উঠে যাবে? না না, এখন হাল ছাড়লে চলবে না। আমি যে পথে এসেছি সে পথ থেকে ফেরারও কোনো উপায় নেই। ওই মিনবতীর একটা ব্যবস্থা করতেই হবে, তাহলেই আমার পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে। সেদিন থেকে সে মিনবতীর ক্ষতি করবার পায়তারা করতে লাগলো। এদিকে একদিন সকালে নবীন কুমারকে তার বাবা ডেকে নিয়ে গেল। ডেকেছো আমায় বাবা? শোনো বাছা, সাগর থেকে মাছ ধরে আর সংসার চালানো যাচ্ছে না। আমার একার পক্ষে 3 জন মানুষকে আর কতদিন টেনে নিয়ে যাব বলো? তুই বরং একটি কাজ জোগাড় কর। মাছ ধরা ছাড়া আর কি কাজ করব বাবা? আমি যে এই একটা কাজই জানি। জঙ্গলে তো অনেক কাঠ আছে, তুই সেই কাঠ কেটে হাটে বিক্রি কর। মাছ ধরবার চেয়ে এই পেশাতে লাভ বেশি। সে কি কথা গো? শেষমেশ আমার সন্তান কাঠুরিয়া হবে? জঙ্গলে কত ভয়ঙ্কর পাখি, ওকে যদি আক্রমণ করে বসে? পানিতেও কি কম বিপদ গিন্নি? সেখানে বড় বড় তিমি আমাদের খাওয়ার জন্য খেঁকিয়ে থাকে। বাঘের আক্রমণে অন্তত গাছে উঠে ঠেকানো যায়, কিন্তু কুমির আর হাঙরের আক্রমণ কি দিয়ে ঠেকাবো বলো? তুমি ঠিক কথাই বলেছ বাবা। আমি আজ থেকে কাঠ কাটব। সব দিন জালে মাছ পাওয়া যায় না, কিন্তু আমি যদি একটু পরিশ্রম করি তবে অনায়াসে অনেক কাঠ কাটতে পারবো। বেশ, তাহলে আজই কাজ শুরু করে দাও পুত্র। ও গিন্নি, তুমি ওর জন্য গামছায় চিড়ে মুড়ি বেঁধে দাও। ছেলেটা দুপুরবেলায় সেগুলো খেয়ে নেবে। সেদিন সকালের খাবার খেয়ে নবীন কুমার কাঠ কাটতে জঙ্গলে বের হলো। এরপর সারাদিন কাঠ কেটে বিকেল হতেই লোকালয়ের পথে রওনা দিল। আজকের মতো কাঠ কাটা শেষ হলো, এখন এগুলো নিয়ে হাটে যেতে হবে। যাওয়ার আগে সঙ্গে আনা বাকি মুড়িগুলো খেয়ে নি, বাড়ি ফেরবার আগে আর কোনো খাবার পাবো না। এই বলে সে গামছা থেকে মুড়ি খেতে শুরু করলো। খেতে খেতে একসময় নবীন কুমারের খুব পানির পিপাসা পেল, কিন্তু আশেপাশে কোথাও সে পান করবার মতো পানি খুঁজে পেল না। এই রে, বাড়ি থেকে যে পানি নিয়েও আসিনি, এখন কি পান করব? এদিকে যে পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। জল তেষ্টায় নবীন কুমারের প্রাণ যখন ওষ্ঠাগত হওয়ার উপক্রম, তখন সেখানে রানী তারা এসে হাজির হলো। জল চাই তো কুমার? এই নাও, আমার কাছে ঠান্ডা জল আছে, খাবে তো? সে কি, আপনি কে? দিন, দয়া করে আমায় একটু জল দিন। জল না পেলে এখন আমার মৃত্যু হবে। নবীন কুমারের কথা শুনে রানী তার হাতে জলের পাত্রটি তুলে দিল। সেটি হাতে নিয়েই ঢকঢক করে সে পুরো জলটা খেয়ে নিল। আহ, এতক্ষণে শান্তি পেলুম। যাই, এবার কাঠগুলো নিয়ে হাটে যাই। এই বলে সে কাঠের বোঝা মাথায় নিতে গেল, কিন্তু কয়েক পা এগোতেই তার মাথা ঘুরিয়ে উঠল। হায় হায়, এ কি হচ্ছে? আমার মাথা এভাবে ঘোরাচ্ছে কেন? কি খাইয়েছো তুমি আমায়? কি খাইয়েছো বলো তো? বন্ধুরা, কি মনে হয় তোমাদের, নবীন কুমার কি পারবে তারার হাত থেকে বাঁচতে? জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না।